আবার রবিবার, আর রবিবার মানেই প্রশ্নোত্তর পর্বের ভিডিও আমাদের টেক সাইগাই ইউটিউব চ্যানেলে। আর এই ভিডিওটা আপনারা অনেকেই খুবই পছন্দ করেন, কারণ এখানে মন খুলে প্রাণ খুলে আলোচনা হয়, আপনাদের সাথে কথাবার্তা হয়। সময় নষ্ট করবো না, সরাসরি প্রথম কমেন্টে যাব। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নিয়মিত দর্শক, তারাই সাধারণত প্রশ্নোত্তর পর্বের ভিডিও দেখেন, তাই তাদের কাছে অনুরোধ থাকবে যে ভিডিওটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে রাখবেন যদি না করে থাকেন, আর কমেন্ট করবেন অবশ্যই। এনিওয়ে, শুরু করা যাক। প্রথম কমেন্ট শাহিন শিকদার, তিনি বলছেন, দাদা স্মার্টফোনে ফ্যানের কোনো প্রয়োজন নাই, ফ্যানের প্রয়োজন আছে মোবাইল ইঞ্জিনিয়ারদের মাথায়। একদমই ঠিক, ইঞ্জিনিয়ারদের মাথা গরম হলে এরকম সব ফিচার দেয়। তবে এটা ঠিক যে কিছু গিমিক হলেও এটা স্মার্টফোনে একটা ফ্যান এসছে বলেই তো আমাদের সেটার দিকে এত নজর যাচ্ছে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। কোম্পানির উদ্দেশ্যটা কি, যে ওই ফোনটা নিয়ে যাতে আলোচনা হয় যে কোনো কারণেই, তো তারা এইভাবে আলোচনাতে চলে আসছে, এইভাবে হেডলাইনে আসছে যে ফোনের মধ্যে ক্যামেরার জায়গায় একটা ফ্যান দিয়েছে। ফোন ঠান্ডা এমনিতেই হবে, অমনিতেও হবে, কিন্তু ফ্যান দেওয়াতে কি হলো, ফোনের মার্কেটিং হলো, পাবলিসিটি হলো। মইনুল হাসান বৈদ্য, তিনি বলছেন, আইফোন ইজ ব্র্যান্ড। তাই আমার প্রশ্ন, আইফোনের অ্যাপ ম্যানেজমেন্ট, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম অনেক অ্যাপে রানিং অবস্থায় থাকে, যেমন কোনো একটা পেজ খুলে থাকলে সেটা 2 দিন 4 দিন 1 সপ্তাহ পরেও সেখান থেকেই চালু হয়। অ্যান্ড্রয়েডে যত দামি প্রসেসর ইউজ করুক না কেন, ওটি হয় না কেন? দেখুন, প্রত্যেকটা ফোনের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, নিজস্ব ভালো দিক খারাপ দিক আছে। তো আইফোনের এটা বৈশিষ্ট্য যে তাদের অ্যাপ ম্যানেজমেন্ট খুব ভালো এবং র্যাম ম্যানেজমেন্টও খুব ভালো, যার ফলে অ্যাপ্লিকেশনগুলো র্যামের মধ্যে খোলা অবস্থায় থেকে যায়। কিন্তু আমি এটা বলবো যে এটা শুধু আইফোন একা করে এরকম নয়, ওরকম দামি ফ্ল্যাগশিপ ফোন অ্যান্ড্রয়েডে যখন থাকে, যেমন স্যামসাং এর কোনো ফোন বা পিক্সেল ফোন, সেখানেও এটা হয়। হয়তো এক্স্যাক্টলি এতটাই হয় না, কিন্তু বেশ ভালো রকম র্যাম ম্যানেজমেন্ট সিস্টেম সেখানে আছে দীর্ঘদিন। আমি তো বহুবার দেখেছি যে 1 দিন 2 দিন বাদেও সেই অ্যাপ্লিকেশন খুলে, যে সেই অ্যাপ্লিকেশন স্যামসাং এর ফোনে একই রকম ভাবেই চলছে, ওই জায়গা থেকেই চলছে। তবে যাই হোক, আইফোনের ভালো দিক যেটা আছে সেটা ভালো, সেটা মানতেই হবে। ইউআই এর যে ম্যানেজমেন্ট, সেখানে যে অ্যাপ্লিকেশনগুলোকে যেভাবে ম্যানেজ করে, যেভাবে স্মুথলি সেগুলো ওপেন হয়, যেগুলো স্মুথলি চলে যেভাবে, আইফোনে এটা বেটার, অবশ্যই বেটার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এই নিয়ে কোনো প্রশ্ন নেই, তর্কও নেই। শরীফ বলছেন, স্যামসাং S24 আলট্রা অ্যান্ড আইফোন 16 প্রো ম্যাক্স, আজকের দিনে এসে কোনটা নিতে সাজেস্ট করবেন? মানি ম্যাটার না বলে রাখছি, তবে আমি স্যামসাং ইউজার, একটা ডিসেন্ট মতামত চাই দাদা, আপনার কাছ থেকে অপেক্ষায় থাকলাম। আইফোন পিছিয়ে পড়েছে, এটা নিয়ে কোনো বিতর্কের জায়গা নেই। মানে অতি বড় অ্যাপেল যারা ফ্যান তারাও এটা মানতে বাধ্য যে অ্যাপেল পিছিয়ে গেছে। হ্যাঁ, ক্যামেরা, বিশেষ করে ভিডিও ক্যামেরার ক্ষেত্রে যে বলা হয় না যে অ্যাপেল এগিয়ে আছে, এই কথাটাও আসলে ভুল। তাহলে কি স্যামসাং এগিয়ে আছে বলছি? না, স্যামসাং এগিয়ে নেই। ক্যামেরা নিয়ে ভাবার দৃষ্টিভঙ্গিটা বদলে গেছে। যেমন এতদিন আমরা বলতাম একটা স্মার্টফোনের লুকস আর ডিজাইন কেমন হবে সেটা ব্যক্তি বিশেষের উপর ম্যাটার করে, মানে এক একজনের পছন্দ এক এক রকম, সেই মতো লুকস আর ডিজাইন বেছে নেবে, ব্যাক কভার বেছে নেবে মানুষ। কিন্তু এখন ক্যামেরার ক্ষেত্রে বা ছবির ক্ষেত্রেও ঠিক একই কথা বলতে হবে। কোনো একটা ছবি 3টে ক্যামেরা দিয়ে তোলা, 3 রকম ভাবে তোলা, কোনোটাতে হয়তো কালার বুস্টেড আছে, কোনোটাতে একদম ন্যাচারাল কালার আছে, কোনোটাতে হয়তো একটু ওভার প্রসেসড আছে। তো 3 রকম মানুষের পছন্দ হচ্ছে আজকাল। মানুষের পছন্দ পাল্টে গেছে সোশ্যাল মিডিয়ার জন্য, ইনস্টাগ্রামের জন্য, এইসব কারণে। তো এখন আপনি মতামত নিয়ে দেখুন, বেশিরভাগ মানুষ বলবে যে স্টিল ইমেজের ক্ষেত্রে, পোর্ট্রেটের ক্ষেত্রে ভিভো X200 প্রো বা X200 আলট্রা যে কোয়ালিটির ইমেজ দেয় আর কোনো ফোন দেয় না, স্যামসাংও না বা আইফোনও না। কিন্তু এই ভিভোর ফোনে তোলা ছবিটাই আজ থেকে 10 বছর আগে কাউকে দেখালে সে বলতো যে না, এটা কি ছবি, এটা মেকআপ করা ছবি, আটা ময়দা মাখা ছবি, মুখটা ফর্সা করে দিয়েছে, ব্রণর দাগ দেখা যাচ্ছে না, ঠোঁটগুলো গোলাপি হয়ে গেছে, এটা কি ভালো লাগছে দেখতে আদৌ? আমাদের চিন্তা ভাবনার দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে এবং সেই অনুযায়ী সেই জায়গায় দাঁড়িয়ে আইফোন এখন আর বেস্ট ক্যামেরা নেই। এখনকার দিনে বরঞ্চ বলতে হয় যে এক একজনের জন্য এক একটা ক্যামেরা বেস্ট, যেরকম এক একজনের জন্য এক একটা ডিজাইন বেস্ট। তো আপনার যদি একদম মেরে মেরে ডাল ছবি পছন্দ হয়, যেটাকে আপনি খুব ভালো করে এডিট করবেন, তাহলে আপনি তার জন্য অন্য কোনো ফোনে যান। ওরকম ফোন আজকাল পাওয়া খুব মুশকিল হয়ে গেছে। কিছুটা পিক্সেল বা কিছুটা মোটরোলার ফোন এরকম ভাবা যেতে পারে, আইফোন কিছুটা ভাবা যেতে পারে, কিন্তু এখন তো এরকম কেউ বানাচ্ছেই না। স্যামসাং নিজেদের মতো করে বুস্ট করছে, শাওমি নিজেদের মতো করে ওভার প্রসেসড বা ওভার কন্ট্রাস্টি ছবি দিচ্ছে, এরকম এক একজন এক এক রকম করছে। তো সেই অনুযায়ী বাঁচতে হবে। অ্যাপেলকে এখন আর সেরা বলার জায়গা নেই। অ্যাপেল দৌড়ে পিছিয়ে গেছে, বা বলা যায় অনেকটাই পিছিয়ে গেছে, তার কারণ তারা এআই এর রেসে অনেক পিছিয়ে গেছে। তো উত্তর হচ্ছে S24 আলট্রা, আমি হলে এখন ওটাই বাঁচতাম। মোহাম্মদ শাওন বলছেন, আইপি রেটিং একটা ফাঁদ, যেখানে আইপি রেটিং দিয়ে স্মার্টফোনের চিপসেট ভালো দেয় না এবং দাম বেশি রাখে। ফাঁদ ঠিক আমি বলবো না, আইপি রেটিং একটা ফিচার, যে ফিচারটা উপর আমরা বেশি ভরসা করব না, এটাই হওয়া উচিত। তবে ফিচারটা আছে, সেটা বেশ ভালো, ফিচারটা থাকলে আমাদের কিছু সুবিধা তো হয়। এটা ঠিকই যে অল্প স্বল্প বৃষ্টিতে ভিজলাম আমরা, তারপর দেখা যাচ্ছে বা সুইমিং পুলে গেলাম, তারপরে দেখা যাচ্ছে ফোন বেঁচে যাচ্ছে, এটা তো হচ্ছে। তো সেই জিনিসটার জন্য সেটাকে ভালো বলতে হবে। কিন্তু আইপি রেটিং জিনিসটাই অর্থহীন হয়ে যায় যখন ফোনটা 2 বছর 3 বছর বা 5 বছর পুরনো হয়ে যায়। কি হয়, যত সময় যায় ফোনটা ওয়াটার আর ডাস্ট প্রুফ করার জন্য চারিদিকে যে রাবার, গ্যাসকেট এগুলো লাগানো থাকে, সেগুলো তো ক্ষয়ে যায়, হিটের জন্য ক্ষয়ে যায়, সূর্যের আলোতে নষ্ট হয়ে যায়, ঠান্ডার জন্য নষ্ট হয়ে যায়। তো সেগুলো নষ্ট হয়ে গেলে এমনিই তার মধ্যে দিয়ে জল
তলার ধুলো ঢুকবে। তো এমনি যত ভালোই ফোন হোক, যত বেশি আইপি রেটিং থাকুক, 2 বছর বাদে তার উপর আর ভরসা করা যায় না, সেটার আইপি রেটিং আর থাকে না বলা যায়। তো সেক্ষেত্রে আইপি রেটিং ওই প্রথম থাকলো, ঠিক আছে, কাজে লাগলো, মনে একটু শান্তি হলো, টুকটাক বাঁচিয়ে দিল, এই অবধি ঠিক আছে। এটা ঠকাচ্ছে ব্যাপারটা ঠিক মনে হয় না, কারণ যে স্মার্টফোনটাতে খারাপ চিপসেট আছে সেই কোম্পানি খারাপ চিপসেট দেবে আগে থেকেই ঠিক করে রেখেছে। আইপি রেটিংটা দিচ্ছে, বোনাস দিচ্ছে। যদি আইপি রেটিং না দিত, সেখানে ওই খারাপ চিপসেটকে ব্যালেন্স করার জন্য তারা হয়তো অন্য কিছু দিত, আইআর ব্লাস্টার দিয়ে দিত, ক্যামেরা একটা বাড়তি দিয়ে দিত, হয়তো 200 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে দিত, কিছু একটা তো হতো, কোনো না কোনো ভাবে অ্যাডজাস্ট করে দিত, বাড়তি করে দিত। সন্দীপ পাল বলছেন, দাদা তুমি আইপি রেটিং এর ব্যাপারটা এত সুন্দর করে বোঝালে, আমি সত্যি অনেক কিছু জানতে পারলাম তোমার এই শর্ট ভিডিও থেকে। দাদা একটা প্রশ্ন ছিল, ভিভো V60 ফোনটা কি ভালো হবে মোটামুটি সব কিছু দিক দিয়ে দেখতে গেলে? উত্তর আমি ওখানেও দিয়েছিলাম, তবু আপনাদের জন্য বলে রাখি, ভিভো V60 ফোনটা এমনিতে ভালো, ক্যামেরার জন্য ভালো, ভিভোর ইউআইও এখন ভালো। হ্যাঁ, তাতে বেশ কিছু এখন ব্লোটওয়্যার আছে, টুকটাক এইসব উপদ্রব তো থাকবেই, চাইনিজ ফোন বেশিরভাগই এটা থাকে। কিন্তু যেটা বলার মতো জিনিস সেটা হচ্ছে ভিভো V60 ফোনের প্রসেসর কিন্তু একটু কমজোরি, তাই সেক্ষেত্রে গেমিং এর জন্য, হেভি টাস্কের জন্য ওই ফোনটা নেওয়ার কথা না ভাবেই ভালো। আর প্রসেসর কমজোরি মানে সেই ফোনটা যে 5 বছর আগে ভালো সার্ভিস দেবে, এটাও মানতে একটু অসুবিধা হয়। তো সেক্ষেত্রে সেটা বুঝে নেবেন। এমনিতে ভিভো V60 ফোনটা অবশ্যই ভালো, ক্যামেরার জন্য বিশেষ করে ভালো। হোসেন বলছেন, ফার্স্ট টাইম কমেন্ট করলাম দাদা, ভিভো T4 আলট্রা নেওয়া যাবে? ভিভো V60 কেমন হবে? দুটোর মধ্যে কোনটা ভালো হবে? সোজা কথা, টি সিরিজের ফোন মানে তাতে জাইসের লোগো নেই, ছোটখাটো কম্প্রোমাইজ আছে, কিন্তু সেখানে অনেক বেশি পয়সা উসুল, যেটা আগের ভিডিওতেও আমি বলেছিলাম। তো ভি সিরিজের ফোন হলে একটু প্রিমিয়াম হবে, জাইসের ওই কোটিং ফোটিং থাকবে, কালার অ্যালগোরিদম থাকবে, তার জন্য ছবি আরেকটু বেটার হবে। কিন্তু T4 হচ্ছে ওই কম দামে অলরাউন্ডার ফোন, আর V60 হচ্ছে ভিভোর মানে মোটামুটি মিড বাজেটের ফ্ল্যাগশিপ ফোন, যে ফোনটা ভালো ফোন। রাজু পড়ুয়া বলছেন, দাদা ফ্লিপকার্টের রেটিং দেখে কি ফোন কেনা ভালো? প্লিজ বলো। না, একেবারেই ভালো না। আজকাল বহুবার এই নিউজ ফ্ল্যাশ হয়েছে যে ফ্লিপকার্ট বা অ্যামাজন বা বিভিন্ন অনলাইন শপিং অ্যাপ্লিকেশনে পেড ভাবে রিভিউ দেওয়া যায় এবং ওই রিভিউগুলোকে ম্যানিপুলেট করা যায়, রেটিং, স্টার রেটিং ইচ্ছা মতো চেঞ্জ করা যায়। আমাদের ক্ষেত্রে এরকম আমরা দেখি তো, কখনো কেনার পর বলে যে আপনার 50 টাকা ডিসকাউন্ট হয়ে যাবে, 100 টাকা ডিসকাউন্ট হয়ে যাবে নেক্সট পারচেজে, যদি আপনি রেটিংটা 5 দেন বা 4 দেন, এরকম হয় তো। এরকম বহুভাবে স্ক্যাম হয়। তো ওখানে রেটিং দেখে খুব বেশি ভরসা করা যায় না। হ্যাঁ, রেটিং দেখে একটা আইডিয়া পাওয়া যায় যে এটা ভালো হতে পারে। এটা নয় যে যার রেটিং 1 তাকে একেবারে 5 বানিয়ে দেওয়া যাচ্ছে, কিন্তু যার 4.5 তাকে 5 বানানো যায়, এরকম তো করা যায়। তো সেক্ষেত্রে 4.5 দেখে বুঝবেন যে জিনিসটা ভালো, 4 দেখে বুঝবেন ভালো, ওই 4 এর উপরে স্টার হলে একটু ভরসা করা যায়, এই জিনিসটা তো আছে। প্রিয় টিসি তিনি বলছেন, রিভিউ ভিডিও চাইতে এমনই প্রশ্নোত্তর ভিডিও আমার সবচেয়ে ভালো লাগে, টেক নিউজও আমারও খুব ভালো লাগে। এই প্রশ্নোত্তর পর্বের ভিডিও আমার সব থেকে ভালো লাগে। আসলে এমনিতে তো আপনাদের সাথে মন খুলে কথা বলা যায়, দ্বিতীয়ত হচ্ছে যে কোনো খাটনি থাকে না, আমি মন থেকে তো উত্তর দিই, উত্তর দেওয়ার জন্য কোনো প্রিপারেশনের দরকার নেই, এতদিনের অভিজ্ঞতা থেকে উত্তর এমনি চলে আসে। আর খাটনিটা পরে এডিটারকে ঠিক এডিট করতেই হয়, এই ভিডিও এডিট করতে হয়, ওই ভিডিও এডিট করতে হয়। এনিওয়ে, প্রশ্নোত্তর পর্বের ভিডিও খুবই পছন্দের, খুবই প্রিয়। আর টেক নিউজ মিস করছেন এটা ঠিকই, টেক নিউজ নিয়মিত দেওয়াটা বড় বেশি এখন মুশকিল হয়ে যায়, তাই সাপ্তাহিক টেক নিউজ আমরা দিই, আনন্দবাজারে দিই, আনন্দবাজার.com এ আমাদের টেক নিউজটা ফলো করতে পারেন, শনিবার করে সাধারণত আসে। অমিত বিশ্বাস আইকন তিনি বলছেন, বাংলাদেশের লক্ষ লক্ষ ঘরে অনলাইন জুয়া খেলে একেবারে সর্বশান্ত হয়ে যাচ্ছে দাদা, এটা নিয়ে একটু বলবেন আশা করি। হ্যাঁ, এটা বাংলাদেশেও আমি মনে হয়, বাংলাদেশ বলে কেন, পৃথিবীর যে কোনো জায়গাতে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে যেখানে গরিব মানুষরা থাকেন, সেই সব দেশে অনলাইন জুয়া বা কোনো রকম জুয়াই থাকা উচিত না। জুয়া খেলে কেউ বড়লোক হয় না আসলে। তো জুয়া খেলে যে একজন অনেক টাকা পায়, দেখা যায় সেই মানুষটা আর 100 জনকে বা 1000 জনকে বা 1 লাখ মানুষকে গরিব করে তাদের টাকা কেড়ে নিয়ে বড়লোক হচ্ছে। এবং আরো একটা বড় টুইস্ট, যে যারা দেখা যায় যে এইসব ক্ষেত্রে টাকা পাচ্ছে বা বড়লোক হচ্ছে, তারা সেই টাকা রাখতে পারে না। কষ্ট করে অর্জন করা টাকা নয় যেটা, সেই টাকা রাখা খুবই মুশকিল। হঠাৎ পাওয়া টাকা মানুষ রাখতে পারে না, সাধারণত পারে না। আর ভারত সরকার যেরকম নিয়ম করেছে যে জুয়া অনলাইন বেটিংটা ব্যান, সেরকম আমার মনে হয় উন্নয়নশীল দেশগুলোতে করলে সেটা ভালো পদক্ষেপই হবে। বাংলাদেশেও যদি এটা হয়, আমার মনে হয় বহু মানুষ তাহলে বেঁচে যাবেন, কারণ এটা তো একটা নেশা আসলে। এই অনলাইন গ্যাম্বলিং বা যে কোনো রকম বেটিং, সেটা একটা নেশাই। তো সেই নেশা থেকে মানুষকে মুক্ত করার জন্য কেউ এগিয়ে আসলে, কেউ পাশে থাকলে, সেটা সরকার হলেও সেটা ভালো পদক্ষেপই হবে, এবং আমি সেটাকে সাপোর্ট করি, সবসময় সাপোর্ট করি। বাপন ভিডিও বলছেন, আপনার ভিভো T4 Pro ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করেছিলাম এতদিন, ভিডিওটা করার জন্য ফোনটা কেমন হবে একটু কমেন্ট করে জানাবেন দাদা। ভিডিওটাতে আমি বলেছি তো, ফোনটা যথেষ্ট ভালো ফোন, সত্যি ভিভো T4 Pro বেশ ভালো ফোন, পয়সা উসুল ফোন। ওই দামে ওদের যারা কম্পিটিটর আছে তাদের থেকে ভিভো T4 Pro খুব একটা পিছিয়ে নেই। হ্যাঁ, 2-1টা জিনিস তো থাকবেই এদিক ওদিক, সেগুলো ভিডিওতে উল্লেখ করা আছে, কোনো কিছু এড়িয়ে যাওয়া নেই। তো সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনি আইডিয়া করতে পারবেন। আয়মান ইসলাম রাতুল তিনি বলছেন, ডিসপ্লেটা অনেক ফ্লিকার করছে, প্লাস এক্সিনোস হিটিং প্লাস নেটওয়ার্ক ইস্যুর জন্য অনেকটা রিলায়েবল না। দাদার থেকে এই বিষয়ে কিছু মতামত আশা করেছিলাম। হ্যাঁ, স্যামসাং এর A17 এই ফোনটার ব্যাপারে উনি বলেছেন, তবে ডিসপ্লেতে ফ্লিকার নেই, এটা ভুল ধারণা। অনেক সময় হয় কি, আমরা যখন বিরল তুলি, ক্যামেরা দিয়ে তুলি, ক্যামেরার চোখ দিয়ে যখন মোবাইলকে দেখা হয়, তখন ওরকম ফ্লিকার হচ্ছে মনে হয়, খালি চোখে দেখলে কোনো রকম ফ্লিকার থাকে না। অ্যামোলেড ডিসপ্লের ক্ষেত্রে এই জিনিসটা খুব বেশি হয়, খুব
খুব বেশি দেখা যায়, তো সেক্ষেত্রে এটা কোনো সমস্যা নয়। আপনি যখন রেগুলার ফোন ইউজ করবেন কোনো ফ্লিকার কখনোই হবে না। আর দ্বিতীয়ত হচ্ছে এক্সিনোস প্রসেসর নিয়ে বলার তো কিছু নেই, শুধু নাম শুনলেই আপনারা বুঝে যাবেন। তো ভিডিওতে এক্সিনোস প্রসেসরের কথা বলা আছে, সেখান থেকে আপনারা যা বুঝেছেন সেটাই। তবে হ্যাঁ, এক্সিনোস প্রসেসর থাকলেও স্যামসাং এর A17 ফোনটা যে গরম হয়ে যাচ্ছে এরকম হচ্ছে না, হিটিং ইস্যু নেই কিছু, এমনি ঠিকঠাক আছে। আর নেটওয়ার্ক ইস্যু আছে কিনা এটা বলা খুব মুশকিল, কারণ আমরা ফোনটা তো ওরকম ব্যবহার করে দেখার অতটা সময় পাইনি। নেটওয়ার্ক ইস্যু বা লং টার্মে কি হবে এগুলো সত্যিই বলা সম্ভব না। এই সিরিজের ফোন তো একটু প্রিমিয়াম হয়, একটু বেটার হয় স্যামসাং এর ক্ষেত্রে। তো 17,000 টাকায় স্যামসাং যে ওই ফোনটা দিয়েছে এমনিতে খারাপ মনে হচ্ছে না, কিন্তু যেগুলো আমার খুব মনে হচ্ছে একটু ঠিক করা উচিত ছিল, যেমন 2025 সালে নচের কথা, চীনের কথা ওখানে ভিডিওতে বলেছি, তো সেই জিনিসগুলো থাকাটা ঠিক ছিল না। তবে অনেকেই আছেন যারা আবার নচ থাকা সত্ত্বেও চোখ বন্ধ করে ওই ফোন নিয়ে নেবেন, যে নচ আছে তো কি হয়েছে, কোনো ব্যাপার না, তাদের জন্য ঠিক আছে। নইলে এই সিরিজের ফোন হিসাবে ওটা একটু প্রিমিয়াম লাগছে। স্যামসাং এর ফোন যারা পছন্দ করেন, না হলে চাইনিজ মোবাইলের সাথে কম্পিটিশনে স্যামসাং এর মোবাইল তো এরকম স্পেসিফিকেশনসে দাঁড়াতে পারবে না, কিন্তু স্যামসাং এক্সপিরিয়েন্স ভালো দেয়, সফটওয়্যার ভালো দেয়, আপডেট ঠিকঠাক আসবে, বাগ কম আছে, 3 মাস বাদে আপডেট এসে ফোন খারাপ হয়ে যাবে বা ফোনে নানা রকম সমস্যা দেখা দেবে, এই ভয়টা তুলনামূলক কম। এই ব্যাপারগুলো তো আছে, সেফটি সিকিউরিটি এসব তো আছে। তো স্যামসাং এর ওই ফোনটা ওই সব দিক দিয়ে ভালো, তবে হ্যাঁ ওই কিছু দিক দিয়ে খারাপ সেগুলো তো আছে। আলমগীর হোসেন তিনি বহুদিন ধরে এই কমেন্টটা করছেন বারবার প্রতিটা ভিডিওতে, যে দুটো সিমের সাথে একটা সিম ব্যবহার করার দাবি জানাচ্ছি কোম্পানিগুলোর কাছে। কোম্পানিগুলো মনে হয় না দেবে, কারণ এটাতে আমার মনে হয় যেটা যে সরকারি কিছু নিয়ম আছে সেখানে আটকে যেতে পারে। আমার এক্স্যাক্টলি নিয়মটা জানা নেই, তবে বহুদিন আগে যেন শুনেছিলাম একটা মোবাইলে 3টে সিম ইউজ করা যায় না সরকারি নিয়ম অনুযায়ী। কারোর এটা জানা থাকলে কমেন্টে লিখে জানাবেন। আর দ্বিতীয়ত, একটা মোবাইলে দুটোর বদলে 3টে সিম ইউজ করা মানে ব্যাটারি দ্রুত ড্রেন হয়ে যাবে, কারণ 3টে সিম তো সেই মতো নেটওয়ার্ক সার্চ করবে, ব্যাটারি কনজিউম করবে, এই ব্যাপারটা তো হবে। তবে আইফোনে যে অনেক সময় দেখি আমরা না যে 3টে সিম ইউজ করা যাচ্ছে, একসাথে কিন্তু 3টে ইউজ করা যায় না, দুটো সিমই অ্যাক্টিভেট থাকে, যে কোনো দুটো সিম অ্যাক্টিভেট থাকে, এই ব্যাপারটা হয়। একসাথেই 3টে সিম অ্যাক্টিভেটেড থাকবে, এটা কি পসিবল আমার জানা নেই। মানে সেটা ব্যাটারির উপর কতটা প্রভাব ফেলবে, প্রভাব তো ফেলবে অবশ্যই, বিশেষ করে আজকে 5Gর যুগে 5Gর জন্য ব্যাটারি এমনি প্রচুর ড্রেন হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় না সিম দিয়ে 3টে সিমের কনসেপ্ট আসবে বা জনপ্রিয় হবে। তো একজন মানুষের 3টে সিমও কি খুব দরকার পড়ে? দুটো অব্দি ঠিক আছে, 3টে খুব বেশি মানুষ ইউজ করেন বলে আমার মনে হয় না। যাই হোক, আজকের ভিডিও আর লম্বা করবো না, ভিডিও এখানে শেষ করবো। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।